শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের অনুশীলনীর 3 নম্বর অঙ্কের সমাধান এখানে দেখাবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে। আমি তাহলে অঙ্কটি পড়ে শোনাচ্ছি। কুমিল্লার শাপলা প্রিন্টার্স উত্তরা ব্যাংক প্রধান কার্যালয় থেকে 2017 সালের 5500টি ডায়েরি প্রস্তুতের একটি কাজ পেল। উপরোক্ত কাজের জন্য নিম্নলিখিত খরচগুলো হয়: কাগজ ক্রয় 70,000 টাকা, এটা প্রত্যক্ষ কাঁচামাল। ছাপার কালি ক্রয় 25,000 টাকা, এটা কিন্তু প্রত্যক্ষ কাঁচামাল, কারণ এই কালি এবং কাগজ ছাড়া কখনোই ডায়েরি বা বই আমরা তৈরি করতে পারবো না। প্রত্যক্ষ মজুরি 12,500 টাকা, যারা ডায়েরিটি উৎপাদন করেছে তাদের মজুরি, এটা মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। আঠা ও সুতা ক্রয় 5,000 টাকা, এটা পরোক্ষ কাঁচামাল, যার ফলে এটা কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। কারখানার ভাড়া 10,000 টাকা, এটা কারখানা উপরি ব্যয়। কারখানার বিদ্যুৎ খরচ 3,500 টাকা, এটা কিন্তু কারখানা উপরি ব্যয়ের মধ্যে আসবে। অফিস ও প্রশাসনিক ব্যয় 12,000 টাকা, এটাও আমার পরিচালন ব্যয়ের মধ্যে আসবে। আপ্যায়ন খরচ 1,500 টাকা, এখন অফিসের আপ্যায়ন নাকি শোরুম বা দোকানের আপ্যায়ন এটা কিন্তু বলা নেই, তাহলে এটা অফিস সংক্রান্ত, এটা পরিচালন ব্যয়। দোকানে যদি হতো তাও কিন্তু পরিচালন ব্যয়ের মধ্যেই কিন্তু আসতো। বিল আদায় খরচ, দরপত্রের উদ্বৃত্ত মূল্য। এখন দরপত্র যখন কোনো কাজ করা হয়, দরপত্র অনুযায়ী কাজ করলে সেই বিলটা আদায়ের সময় কিছু খরচ করতে হয়, এইটা সেই খরচটি এটা পরিচালন ব্যয়ের মধ্যে যাবে। প্রতিটি ডায়েরির দরপত্রের উদ্বৃত্ত মূল্য 35 টাকা, অর্থাৎ যে ডায়েরিটা তৈরি করব তার বিপরীতে সেই ডায়েরি প্রতি এই উত্তর ব্যাংক আমাকে 35 টাকা দিবেন। শিক্ষার্থীরা ক নম্বর যে তারা সমাধান জানতে চাচ্ছে, রূপান্তর ব্যয় নির্ণয় করো। রূপান্তর ব্যয় হলো কাঁচামাল থেকে পণ্য তৈরি করতে যে ব্যয়গুলো আবশ্যিক, মানে কাঁচামাল থেকে এই পণ্যকে চূড়ান্ত পণ্যে রূপান্তর করতে। এর মধ্যে রূপান্তর ব্যয়ের মধ্যে আসে প্রত্যক্ষ মজুরি এবং কারখানা উপরি ব্যয়। এই দুইটাকে আমরা রূপান্তর ব্যয় হিসেবে গণ্য করে থাকি। এই দুইটা ব্যয়ের যোগফলকেই বলা হয় রূপান্তর ব্যয়। তাহলে আমরা এখন ক নম্বরের সমাধানের দিকে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যেখানে প্রত্যক্ষ মজুরি এবং 3টা কারখানা উপরি ব্যয় দেয়া আছে। দেখি আমাদের এখানে রূপান্তর ব্যয় কত টাকা আসে। 12,500 যোগ 5,000 যোগ 10,000 যোগ 3,500, 31,000 টাকা। শিক্ষার্থীরা এই 31,000 টাকা হলো আমাদের রূপান্তর ব্যয়।
এখন আমরা খ নম্বরের সমাধানের দিকে চলে যাব। প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়টা বের করতে বলেছে। তাহলে এটা করতে গেলে আমাকে প্রথম থেকে যে কাঁচামাল যে ক্রয় সংক্রান্ত যে খরচ সেটা আমাকে প্রথম থেকেই দেখাতে হবে। এই অঙ্কে কিন্তু কাঁচামালের প্রারম্ভিক বা সমাপনী কোনো মজুদ কিন্তু দেয়া নেই। তাহলে সরাসরি কাগজ ক্রয় এবং ছাপার কালি ক্রয়, এটার সাথে যদি পরিবহন খরচ থাকতো তাহলে আসতো এখানে, যেহেতু নাই তাহলে কাগজ ক্রয় এবং ছাপার কালি ক্রয় দুইটা যোগ করে আমার কিন্তু কাঁচামাল খরচটা এখানে বের হয়ে যাবে। তাহলে কাগজ ক্রয় এখানে 70,000 টাকা। কাগজ ক্রয় এবং ছাপার কালি ক্রয় যোগ করার পরে এখানে আমার কাঁচামাল খরচ কিন্তু এখানে এসেছে 95,000 টাকা। এখন উৎপাদন ব্যয় বের করতে গেলে এটার সাথে আগে আমাকে মুখ্য ব্যয়টা বের করতে হবে, যেটা প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয়টা কিন্তু এখানে আসবে। আমাদের এই অঙ্কে কোথাও কোনো অন্যান্য প্রত্যক্ষ ব্যয়টা দেয়া নেই। তারপরে কারখানা পরিব্যয় যোগ করলেই আমাদের উৎপাদন ব্যয়টা বের হবে। এখন একটু খেয়াল করো, আমরা কিন্তু ক নম্বরে ইতিমধ্যে কিন্তু রূপান্তর ব্যয়টা কিন্তু বের করেছি, যার মধ্যে প্রত্যক্ষ মজুরি এবং কারখানা ও পরিব্যয় এই দুইটা খরচ যোগ করলে কিন্তু এখানে 31,000 টাকা আসে। তার মানে ব্যাপারটা খ নম্বরের কাজটা কিন্তু তোমার কাছে কিন্তু আরো সহজ হয়ে গিয়েছে। যদি অন্যান্য প্রত্যক্ষ ব্যয় থাকতো, সাপোজ অন্যান্য প্রত্যক্ষ ব্যয় এখানে দেওয়া আছে, তাহলে কাঁচামাল খরচের সাথে সেই অন্যান্য প্রত্যক্ষ ব্যয়টা যোগ করবো আগে, যোগ করার পরে তার সাথে রূপান্তর ব্যয় যোগ করলে কিন্তু আমার উৎপাদন ব্যয়টা কিন্তু বের হয়ে যাবে। আর অন্যান্য প্রত্যক্ষ ব্যয় এখানে দেয়া নেই, তাহলে আমার জন্য আরো সহজ হয়ে গেল। এখানে এই কাঁচামাল খরচের সাথে এই যে রূপান্তর ব্যয় 31,000 টাকা যোগ করলে কিন্তু আমাদের উৎপাদন ব্যয়টা বের হয়ে যাবে। আমাকে আবার আলাদা করে দেখানোর কোনো প্রয়োজন নেই। সুতরাং যোগ রূপান্তর ব্যয়। তাহলে এটার সাথে 95,000 টাকা যোগ করি, তাহলে এখানে উৎপাদন ব্যয় আসলো 1,26,000 টাকা। এটা টোটাল উৎপাদন ব্যয়। এখন শিক্ষার্থীরা প্রতিটি ডায়েরির উৎপাদন ব্যয়টা বের করতে হবে। সুতরাং এই ডায়েরির পরিমাণ হলো 5,500 পিস। 1,26,000-কে যদি 5,500 দ্বারা ভাগ দেওয়া হয় তাহলে প্রতিটা ডায়েরির উৎপাদন ব্যয়টা বের হয়ে যাবে 22.909, তার মানে 22.91 টাকা। এটাই হলো আমাদের প্রতিটা ডায়েরির উৎপাদন ব্যয়। এই যে প্রতিটা ডায়েরির উৎপাদন ব্যয় ইচ্ছা করলে আমরা ছকের বাইরে করতে পারি, আমরা ছকের ভিতরে করতে পারি। আমি তোমাদের ছকের ভিতরে এখানে সমাধান দেখালাম। এরপরে আমরা এখন গ নম্বরের সমাধানের দিকে চলে যাব।
শিক্ষার্থীরা প্রতিটা ডায়েরির লাভ বা ক্ষতি এখানে বের করতে বলেছে। আমাদের গ নম্বরে মোট উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরে, তার মানে আমাদের যে 1,26,000 টাকা বের হলো এটা ধরা যাবে না। 1,25,000 টাকা ধরে শাপলা প্রিন্টার্সের প্রতিটি ডায়েরির লাভ বা ক্ষতি নির্ণয় করো। এখন এই লাভ বা ক্ষতি নির্ণয় করার আগে আমাকে আলাদা করে কিছু ব্যয়ের কাজ বাকি থাকে, সেটা করতে হবে, কিন্তু এখানে করার কোনো প্রয়োজন নাই। তার কারণ হলো, দেখো, উৎপাদন ব্যয় বের করার আগে আমাদের সূত্র কি বলে, আমাকে কিন্তু বের করতে হবে উৎপাদিত পণ্যের ব্যয়। এখন উৎপাদিত পণ্যের ব্যয়টা বের করতে গেলে কি হবে, এই উৎপাদন ব্যয়ের সাথে ওই যে চলতি কার্যের দুইটা মজুদ থাকে, একটা প্রারম্ভিক একটা সমাপনী, যোগ বিয়োগ করে কিন্তু উৎপাদিত পণ্যের ব্যয়টা বের হয়। আরেকটি হলো সেই উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি পণ্য বা উৎপাদিত পণ্য, সেটার প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে, আর তারপরে সমাপনী মজুদ বাদ দিতে হবে। বাদ দেওয়ার পর কি বের হবে, বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। যদি এই লেনদেনগুলো থাকতো তাহলে কিন্তু আমি সরাসরি এই লাভ বা ক্ষতি কখনো বের করতে পারবো না। আমাকে আলাদা করে সেই বিক্রিত পণ্যের ব্যয়টা আমাকে বের করতে হবে। অথবা বিক্রিত পণ্যের ব্যয়ের তথ্য যদি দেয়া না থাকে, চলতি কার্যের তথ্য দেয়া থাকতে পারে, তাহলে আমাকে কি করতে হবে, উৎপাদিত পণ্যের ব্যয়টা আলাদা করে বের করতে হবে। যেহেতু চলতি কার্য দেয়া নেই, তৈরি পণ্যের ওই মজুদও দেয়া নেই, তাহলে আমরা আলাদা করে এখানে আর কোনো ব্যয়টা বের করতে পারবো না, কারণ সম্ভবই না। তাহলে কি হবে, বিক্রয় থেকে এখন যদি এই প্রশ্নে যে প্রদত্ত 1,25,000 টাকা উৎপাদন ব্যয়, সেটা বাদ দিলে কিন্তু আমাদের মোট মুনাফা বের হয়ে যাবে। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। কারণ তোমাদের মনে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বইয়ের অঙ্ক দেওয়া ছিল যে বিক্রয় থেকে মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, তারপর তো এখানে মোট মুনাফাটা বের হয়, তাই এখানে কেন আমরা মোট মুনাফা বের করার সময় ওই বিক্রিত পণ্যের ব্যয়টি বের করতে পারবো না বা বাদ দিতে পারবো না। তার কারণটা কি, বের করার তথ্য কিন্তু এখানে দেয়া নেই, না থাকার কারণে আমরা এখানে বিক্রয় মূল্য সরাসরি দেখাবো। এখন বিক্রয় মূল্য কোনটা, এই যে দরপত্রের উদ্ধৃত মূল্য 35 টাকা, যে ব্যাংকের কাজটা আমরা করছি ডায়েরি ছাপানোর, তার আমাকে 35 টাকা দেবে, এইটাই কিন্তু আমাদের বিক্রয় মূল্য। তাহলে বিক্রয়, দেখতে পাচ্ছ যে ডায়েরির পরিমাণ এখানে 5,500 গুণ 35, এখানে এসেছে 1,92,500। এটাই কিন্তু আমাদের বিক্রয় মূল্য। এখন এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার কথা কিন্তু আমি বলেছি যে এটা এখন সম্ভব না, কারণ ওই তথ্য দেয়া নেই, থাকলে আমরা আগে কিন্তু বের করতাম। তাহলে উৎপাদন ব্যয় 1,25,000 টাকা ধরতে বলছে, এটাই বাদ দিতে হবে। $1,92,500 মাইনাস 1,25,000 টাকা বাদ দিলে আসে 67,500। শিক্ষার্থীরা, এটাই কিন্তু আমাদের মোট মুনাফা। এরপর এখান থেকে আমাদের পরিচালন ব্যয় বাদ দিতে হবে। অফিস ও প্রশাসনিক ব্যয় 12,000 টাকা। এরপরে আপ্যায়ন খরচ 1,500।
শিক্ষার্থীর এরপরে আছে বিল আদায় খরচ দরপত্র উদ্বৃত্ত মূল্য 2%। এইটাই কিন্তু দরপত্রের উদ্বৃত্ত মূল্য। এটাকে আমরা সহজ ভাষা বলতে পারি ঘুষ। কারণ এই দরপত্রের মাধ্যমে যে কাজটি করা হয়, অফিসে সেই বিলের টাকা আদায় করতে গেলে কিছু উৎকোচ বা ঘুষ দিতে হয়, যেটাকে ওরা বিল আদায় খরচ নামে এখানে লিপিবদ্ধ করেছে। যাই হোক, 1,92,500 গুণ 2%, এখানে আসবে টাকাটি 3,850 টাকা। তো 12,000 টাকা যোগ 1,500 যোগ 3,850, টোটাল এখানে পরিচালন ব্যয় 17,350। দেখো, মোট যে মুনাফা তার থেকে পরিচালন ব্যয়ের পরিমাণ কিন্তু কম, তাহলে কিন্তু আমার নিট মুনাফা হবে, নিট ক্ষতি কিন্তু এখানে হবে না। তাহলে 67,500 মাইনাস 17,350, 50,150। এখন প্রতিটা ডায়েরির মুনাফাটা বের করতে হবে। সুতরাং আমরা খ নম্বরে যেরকম প্রতিটা ডায়েরির উৎপাদন ব্যয়টা বের করেছি, এখানেও একইভাবে কিন্তু আমাকে বের করতে হবে। এই যে 50,150 ভাগ হলো 5,500 ভাগ 5,500, 9.118, তার মানে 9.12 টাকা। যদি 11 পর এখানে 5 থেকে শুরু হলে আমাকে 1 যোগ করতে হয়। তো শিক্ষার্থীরা, এই হলো আমাদের 3 নম্বর অঙ্কের পরিপূর্ণ সমাধান। আশা করি তোমরা অঙ্কটি পুরোপুরি বুঝতে পেরেছ। এটা দেখার পরে তোমাদেরকে নিজ ইচ্ছায় বাসায় অনুশীলন করতে হবে, তাহলে দেখবে এই জাতীয় অঙ্ক তোমাদের কাছে অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। কারণ অনুশীলনের কোনো বিকল্প নেই। এটাই তুমি নিজে না দেখে অনুশীলন করো, তারপরে যদি সমস্যা হয় তারপর তুমি সেটা দেখে নাও যে কোথায় তোমার সমস্যাটি হয়েছে। শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীতেও তোমাদের সামনে আমি নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।